শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে ঋষিকেশ সিরিজের আজকের গল্প গোয়েন্দা ঋষিকেশ ও নিখুঁত হত্যা রহস্য। সকাল ৮টা বাজে। ঋষিকেশ ঘুম থেকে উঠে চেয়ারের উপর বসে মনোযোগ সহকারে খবরের কাগজটা পড়ছে। আমি সকাল সকাল বাজারের জন্য বেরিয়ে পড়লাম, আর এদিকে পদ্মাবতী মানে ঋষিকেশের স্ত্রী রান্নাঘরে চা বানাচ্ছে। সকালবেলা চা খেতে খেতে খবরের কাগজ পড়া ঋষিকেশের একটা রোজকার নেশা। খবরের কাগজের 2টি পাতা পড়ার পর 3 নম্বর পাতায় বড় করে লেখা রয়েছে, শহরের একটি বিখ্যাত হোটেল ভোজনালয়ের মালিক রতন দত্ত কাল মাঝরাতে নিজের হোটেলেই খুন হয়েছেন। খুনি কে এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি, তবে পুলিশ খুনিকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। খবরটা পড়ার পর ঋষিকেশ নিজের মনে কি একটা ভাবতে থাকে। এমন সময় চা নিয়ে ঘরে প্রবেশ করল পদ্মাবতী। ঋষিকেশকে ওইভাবে বসে থাকতে দেখে পদ্মাবতী জিজ্ঞেস করল, তোমার আবার কি হলো? কি ভাবছো এত মন দিয়ে? না না, তেমন কিছু না। এই আবার একজন খুন হয়েছে শহরে। কলকাতা শহরটা দিন দিন এদের জন্য শেষ হয়ে যাচ্ছে। দিন দিন অপরাধীরা যেন এক ভয়াবহ রক্ত খেলায় মেতে উঠেছে। খুন করা যেন একটা নেশা হয়ে উঠেছে। কি করে এর থেকে মুক্তি পাবে এই শহরটা, কে জানে। আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন আমি বাজারে গিয়েছি, তাহলে ঋষিকেশ বাড়িতে কি করছে সেটা জানলাম কি করে? আসলে এটা ঋষিকেশ পরে আমায় বলে, আপনাদের বোঝাবার জন্য আমি আগে বললাম। এমন সময় আমি ঘরে প্রবেশ করতে করতে বললাম, আচ্ছা ঋষিকেশ, অপরাধীরা যদি খুনই নাই করে তাহলে তোমার পেট চলবে কিভাবে? আরে বাবা, আমার পেট চালানোর জন্য তো আমি কারোর মৃত্যু কামনা করতে পারি না। আহা, তোমাকে তো তাদের মৃত্যু কামনা করতে বলা হয়নি। আচ্ছা তুমি বলো না, এই যে অপরাধীরা এত অপরাধ করে চলেছে, এদেরকে কি আটকানো সম্ভব? একটাকে আটকালে আরেকটা তৈরি হয়ে যাবে। ঠিকই বলেছ। তা সকাল সকাল কি বাজার করে আনলে সুজিত? আজ একটু রুই মাছ এনেছি, বেশ ভালো করে খাওয়া যাবে দুপুরে। কিন্তু একটা কথা বলো ঋষিকেশ, এই সকাল সকাল হঠাৎ অপরাধের কথা উঠল কেন? টেবিলের ওপর রাখা খবরের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিয়ে পদ্মাবতীকে বলল, কই চাটা দাও দেখি। পদ্মাবতী আমাদের দুজনকেই চা দিয়ে নিজে খাটের উপর বসল। তারপর ঋষিকেশের দিকে তাকিয়ে বলল, আজ আবার কে খুন হলো? ঋষিকেশের জবাব দেওয়ার আগে আমি খবরের কাগজটা মেলে ধরে জোরে জোরে বলতে লাগলাম, শহরের একটি বিখ্যাত হোটেল ভোজনালয়ের মালিক রতন দত্ত কাল মাঝরাতে নিজের হোটেলেই খুন হয়েছেন। খুনিকে এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি, তবে পুলিশ খুনিকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কথা শেষ হওয়ার আগেই ঋষিকেশের ফোনে একটা কল এলো, আর সাথে সাথে ঋষিকেশ বলে উঠল, নাও সুজিত, তৈরি হয়ে নাও, একটু পরেই হয়তো আমাদের বেরিয়ে পড়তে হবে। এরপর কলটা রিসিভ করে ঋষিকেশ। ওপাশ থেকে একটা যুবকের গলার আওয়াজ ভেসে আসে। যুবকটি বলেন, হ্যালো, ঋষিকেশ বাবু বলছেন? হ্যাঁ, আমি ঋষিকেশ বলছি, বলুন। ঋষিকেশ বাবু, আপনার জন্য একটা কেস আছে। আসলে কেস না বলে আমার উপকারী বলতে পারেন। পুলিশের ওপর আমার সেভাবে ভরসা নেই, তাই আমি প্রাইভেটলি আপনাকে দিয়ে কাজটি করাতে চাই। কাল রাতে আমার বাবা রতন দত্ত তার নিজের হোটেলে খুন হয়েছে। আশা করি খবরটা এতক্ষণে জেনে গিয়েছেন। হ্যাঁ, আসলে আমি তারই ছেলে বিজয় দত্ত। আমি চাই আমার বাবার খুনি ধরা পড়ুক। আপনি যদি এই কেসটা নেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, খবরটা দেখলাম, তবে এইভাবে তো বলা সম্ভব নয়, আমাকে আগে পুরোটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমি বেলা 11টার দিকে আপনার বাড়ি আসছি আপনাকে নিতে। তারপর বাকিটা দেখা হয়ে কথা হচ্ছে। বেশ, তাই হোক। ফোনটা রাখার পর পদ্মাবতী বলল, কি হোক? কে কল করেছিল?
ওই যে একটু আগে সুজিত যে খবরটা পড়ে শোনালো, সেই কেসটাই আমাদের হাতে আসতে চলেছে। বাহ, আরও একটা নতুন কেস। হ্যাঁ, তা বলতে পারো। বেলা 11টার সময় রতনবাবুর ছেলে। যথারীতি বেলা 11টার সময় বাড়ির বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। ঋষিকেশ ঘরেই বসেছিল, নিজের বইগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিল, আর আমি ওর পাশে বসেছিলাম। সদর দরজা খোলাই ছিল। সম্ভবত সেই দেখেই বিনা অনুমতিতেই ঘরের মধ্যে প্রবেশ করলেন একটা বছর 30-এর জোয়ান ছেলে। ঋষিকেশকে দেখেই তিনি নমস্কার জানিয়ে সামনে রাখা চেয়ারটার উপর বসলেন। যুবকটির দিকে তাকিয়ে ঋষিকেশ বলল, তা বাড়ি থেকে বেরোনোর সময় এত ব্যস্তভাবে বেরোলেন কেন? আর পথে নিশ্চয়ই কারোর সাথে ঝামেলা হয়েছে বা কারোর সাথে বচসা বেঁধেছে। কথাটা শুনে বিজয়বাবু চমকে উঠে বললেন, আপনি বুঝলেন কি করে? ঋষিকেশ বলল, সে তো খুবই সহজ কথা। আপনার গায়ের ইস্ত্রি করা জামাটা কিছুতে বেঁধে ছিঁড়ে গেছে। জামাটা যেহেতু ইস্ত্রি করা, তাই ওটা আজ ছিঁড়েছে, আর ছেঁড়া জায়গাটা জামার সামনের দিকে। এতে বুঝতে অসুবিধা হয় না যে আপনি তাড়াতাড়ি করে আসতে গিয়ে কোনো গাছের কাঁটাতে বিঁধে আপনার জামাটা ছিঁড়ে গেছে। সেরা অংশ দেখে মনে হচ্ছে গোলাপের কাঁটা হতে পারে, আর তা থেকে এটাও অনুমান করা যায় যে আপনাদের বাড়িতে বাগান আছে বা আপনাদের বাগানের শখ আছে। আর ঝামেলা হওয়ার ব্যাপারটা আপনার কপালের ভাঁজটাই বলে দেয়। পথে কারোর ওপর খুব বিরক্ত হয়েছেন, আর তাই এই বিরক্ত ভাবটা আপনার মুখে এখনো লেগে আছে। এই কথা শুনে বিজয়বাবু বললেন, সত্যি ঋষিকেশ বাবু, আপনি সত্যি একজন সেরা গোয়েন্দা। কারোর সাথে আপনার তুলনা চলে না। আসলে আপনি ঠিকই বলেছেন। সকালে একটু ব্যস্ত হয়ে বেরিয়েছি বাড়ি থেকে, আর সেখানেই জামাটা ছিঁড়ে গেছে। আর হ্যাঁ, আমাদের বাগানের শখ আছে বলতে আমার বাবার বাগানের শখ ছিল। বাকি থাকলো ঝামেলাটা, ওটা পথে একজনকে না দেখে রাস্তা পার হচ্ছিল, তাই নিয়েই একটু বেশ, এইবার কেসের ব্যাপারে কথা বলা যাক। কাল রাতে আমার বাবা খুন হন। খুন কে করেছে তা তো পুলিশ খুঁজছেই। আমি চাইছি খুনিকে আপনি খুঁজে বার করুন। তা পুলিশ যখন আপনার বাবার খুনের তদন্তটা করছেন, সেখানে আবার আমায় কেন? আসলে পুলিশের কাজের ওপর আমার সেভাবে ভরসা নেই, তাই আমি এই কেসটা আপনাকে দিতে চাই। এর পরিবর্তে আপনাকে যথেষ্ট পারিশ্রমিকও দেওয়া হবে। পারিশ্রমিকের কথা শুনে আমার চোখটা উজ্জ্বল হয়ে যায়। তবে ঋষিকেশ শান্তভাবে বলল, কেসটা নেওয়ার আগে আপনাকে সেদিন রাতে সব ঘটনাটা আমাকে বলতে হবে। সেটাই বলছি। সেদিন রাত্রে আমি ছিলাম আমার এক বন্ধুর বাড়ি। সেখানে আমার একটা পার্টিতে নিমন্ত্রণ ছিল। ওখানে থাকাকালীন আমার ফোনে বারবার কল আসে, কিন্তু কলগুলো ধরা হয়নি। শেষে একটা কল ধরলে ওপাশ থেকে শোনা যায় মায়ের কান্নার আওয়াজ। মা কাঁদতে কাঁদতে আমাকে বলেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে, বাবা আর নেই, বাবা খুন হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাবার মতো মানুষকে কেউ খুন করতে পারে, এটাই আমার ধারণার বাইরে ছিল। তারপর আমি বন্ধুর বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। বাড়ি গিয়ে দেখি মা উঠোনে বসে কাঁদছে, আর আমার স্ত্রী তাকে সামাল দিচ্ছে, আর আমার কাকা হোটেলে যেখানে খুন হয়েছিল সেখানে ছিলেন। আসলে বাবার বাড়ি ফিরতে অনেক রাত হচ্ছিল সেদিন, তাই আমার কাকা বাবাকে ডাকতে গিয়ে দেখেন বাবার দেহটা ক্যাশ কাউন্টারের সামনে চেয়ারের ওপর পড়ে আছে, আর বাবার পেট থেকে গড়িয়ে মেঝেতে পড়ে আছে লাল রক্ত। বাবা ততক্ষণে মারা গিয়েছে। বাবার এই অবস্থা দেখে কাকা প্রথমে ভয় পেয়ে যায়, আর তারপর মাথা ঠান্ডা করে বাড়িতে জানায় ও পুলিশকে জানায়। আমি বাড়ি ফিরেই ওই কথা জেনেই হোটেলে যাই। ততক্ষণে পুলিশ চলে এসেছে। এখনো ওরা ওখানেই আছে, তদন্ত করছে। প্রথমে বাবার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিলাম আমি, কিন্তু পরে ভাবলাম
বাবার খুনিকে খুঁজে বার করাটাও দরকার, তাই আপনার কাছে আসা। সব শুনে ঋষিকেশ বলল, কেন খুন হয়েছে জানেন কিছু? দেখুন, সত্যি বলতে আমার বাবা আমাদের কারোর সাথে সেভাবে কথা বলতো না, একটু চুপচাপ থাকতে ভালোবাসতো, তাই বাবার ব্যাপারে সেভাবে কিছু জানি না। বাবা আমার সাথেও সেভাবে বলেনি কখনো। ঋষিকেশ একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা, কারোর ওপর কোনো সন্দেহ আছে আপনার? সন্দেহ ঠিক নয়, তবে বেশ কদিন ধরে ভোলা মানে আমাদের মালিককে আমার বাবার আশেপাশে ঘুরঘুর করতে দেখছিলাম, যেটা একটু অস্বাভাবিক লেগেছে আমার। তাছাড়া আর কিছুই নয়। আচ্ছা, বেশ, আমি কেসটা নিলাম। আর ঋষিকেশ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে গাড়ি আছে তো? তাহলে চলুন, আগে আমাদেরকে একবার হোটেলে যেতে হবে যেখানে আপনার বাবার খুন হয়েছে। এরপর আমি আর ঋষিকেশ ওনার সাথে গাড়িতে চেপে বসলাম। গাড়ি জানালার বাইরে দিয়ে কলকাতা শহরটাকে দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম ভোজনালয়ে। দেখলাম বাইরে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আর একটা পুলিশ দাঁড়িয়ে চা খাচ্ছে। আমরা তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকতেই বেশ অবাক হলাম। এখানে খুন হয়েছে ঠিকই, তবে হোটেলের গোছানো অবস্থা দেখে কেউই অনুমান করতে পারবে না যে এখানে একজন মানুষ খুন হয়ে গিয়েছে। ভিতরে ঢুকে দেখলাম ঋষিকেশ এগিয়ে গিয়ে একজন পুলিশ অফিসারের কাঁধের উপর হাত রাখল। তিনি ঋষিকেশের দিকে ফিরে তাকাতেই বুঝলাম, ইনি তো ইন্সপেক্টর বিনয় পোদ্দার। এর আগে ঋষিকেশ জোড়া খুনের তদন্ত করতে এনাকে সাহায্য করেছিল। তারপর থেকেই দুজনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তিনি ঋষিকেশের দিকে ফিরে হাসতে হাসতে বললেন, আরে ঋষিকেশ বাবু যে, তা খুনের গন্ধ পেয়ে আবার হাজির হয়েছেন বুঝি? হ্যাঁ, ওই আর কি। আপনি কি আবার এই কেসের দায়িত্ব নিলেন নাকি? তাহলে তো খুনির আর পালানোর ক্ষমতা থাকে না। যদিও আমাকেও আবার কম ভাববেন না, আপনার আগে আমি নিজেই খুনিকে খুঁজে বার করব। হ্যাঁ, আসলে সকালবেলা রতনবাবুর ছেলে বিজয়বাবু আমাকে বললেন যে প্রাইভেটলি এই কেসটা হ্যান্ডেল করতে। আর তাছাড়া বহুদিন বাড়িতে বসেছিলাম, তাই ভাবলাম খুনের কেস যখন, তখন নেওয়াই যাক। বেশ। বডিটা কি এখনো আছে এখানে? না, এই একটু আগে পোস্টমর্টমের জন্য পাঠাল। কিছু পাওয়া গেল? না, সেরকম কিছুই পাওয়া যায়নি। শুধু লাশের কাছ থেকে নয়, সারা হোটেল তন্ন তন্ন করে খুঁজেও খুনির ফেলে যাওয়া কোনো বস্তু পাওয়া গেল না। এমনকি খুন করার অস্ত্রটাও পাওয়া গেল না। তবে আমি তলব করে দিয়েছি, হোটেলে যে 8 জন কর্মচারী কাজ করেন তাদেরকে আনার ব্যবস্থাও করেছি। তারা যদি কিছু বলতে পারে। আপনি এক কাজ করুন, আমি তো আমার মতো করে দেখলাম, এইবার আপনি আপনার মতো করে দেখুন, যদি কিছু খুঁজে টুজে পান। যদিও পুলিশের চোখ এড়িয়ে কিছুই পার পাওয়া যায় না, তবে গোয়েন্দার চোখ দিয়ে দেখতেও ক্ষতি নেই। হ্যাঁ, দেখি। আচ্ছা, খুনটা কিভাবে করা হয়েছে? দেখুন ঋষিকেশ বাবু, আমাকে প্রায় ভোরবেলায় ফোন করা হয়। আমি এসে দেখি সারা ঘর অন্ধকার, আর একটা চেয়ারের ওপর বসে রতনবাবুর ভাই এই স্বপনবাবু কাঁদছিলেন। আমরা এসে তার কাছে লাইটের কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন সম্ভবত লোডশেডিং, অথচ বাইরে কিন্তু আলো জ্বলছিল। তখন আমি বুঝলাম এটা নিশ্চয়ই খুনির কাজ। তারপর আমরা সেই অন্ধকারের মধ্যে দিয়ে আরেকটু ভিতরে এসে দেখি ওই ক্যাশ কাউন্টারের সামনে চেয়ারের উপর ঘাড়টা একদিকে বাঁকানো অবস্থায় পড়ে রয়েছে রতনবাবু। তার পেটে রয়েছে ছুরির আঘাত, আর মেঝেতে পড়ে রয়েছে রক্ত। তখন আমি প্রথমে বাড়িটাকে চেক করি, কিন্তু কিছুই পেলাম না। তারপর গোটা হোটেল খুঁজে দেখলাম, অস্ত্রটাও পেলাম না। একটা খুন হয়েছে এখানে, তবে সারা ঘর ফিটফাট গোছানো, বুঝলেন। আমরা টর্চের আলোয় দেখেছিলাম সবটা, যদিও খানিক পরেই ভোর হয়ে গিয়েছিল। তারপর ডেড বডিটাকে ভালো করে চেক করেও যখন কিছুই পেলাম না, তখন অবশেষে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম বডিটাকে। আমার ধারণা রাতে কর্মচারীরা চলে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে। কিন্তু প্রশ্ন হলো, কে
সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। এরপর ঋষিকেশ হাঁটতে হাঁটতে ভিতরের দিকে এগিয়ে গিয়ে দেখল ক্যাশ কাউন্টারের পাশে একটা জায়গায় মার্ক করা আছে, আর সেই মার্ক করা জায়গাটির ভিতরে একটা কাঠের চেয়ার। সম্ভবত এই চেয়ারটার উপর লাশটা ছিল, আর নিচে মেঝেতে লেগে আছে রক্ত। এরপর ভালো করে আশপাশটা দেখতে লাগলো। না, নিচে মেঝেতে কোনো পায়ের ছাপ নেই। টেবিল চেয়ার সব গোছানো আছে। হাতাহাতি বা চিল্লাচিল্লিও হয়নি। সেরকম কিছু হলে এগুলোর ওপরেও প্রভাব পড়ত। আশেপাশের লোকজনও জানতে পারত। কেউই যখন কিছুই জানতে পারেনি, কিছুই যখন ওলটপালট হয়নি, তার মানে খুনি যে রতনবাবুর চেনা কেউই হবে। নিজের মনেই বলতে থাকে ঋষিকেশ। তারপর হঠাৎ মার্ক করা জায়গাটির পিছনের দেওয়ালের দিকে এগিয়ে গেল সে। কি যেন দেখতে থাকলো মন দিয়ে, আমি বুঝতে পারলাম না। শুধু দেখতে পেলাম দেওয়ালের একটা হুকের দিকে একভাবে তাকিয়ে আছে সে, আর সেই হুকে বাঁধানো রয়েছে একটা পর্দা, যেগুলো দরজা জানলায় দেওয়া থাকে। তারপর খানিকটা পরে ওখান থেকে এসে রান্নাঘরে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম সবই গোছানো। জিনিসপত্রের কৌটোগুলো ঠিক জায়গায় গুছিয়ে রাখা আছে, এমনকি বাসনপত্রগুলো সব ঠিক করে রাখা। দেখে বোঝা যাচ্ছে যে সবকিছু গুছিয়ে রেখে কর্মচারীরা চলে গিয়েছিল। যা হওয়ার তারপরই হয়েছে। আচ্ছা সুজিত, হোটেলের এই গোছানো ভাব দেখে রতনবাবুর সম্পর্কে তোমার কি ধারণা? আমি বুঝে পেলাম না কি বলবো। তারপর বললাম, আচ্ছা ঋষিকেশ, গোয়েন্দাটা আমি না তুমি? আমি অত কিছু বুঝি না বাবু, তুমিই বলো না কি বুঝলে। তুমি যদি কিছু নাই বোঝো তবে এখন শুধু দেখে যাও। এরপর রান্নাঘর থেকে বাথরুমটাও দেখা হলো। সেখানেও কিছু পাওয়া গেল না। পুরো হোটেল জুড়ে সব কিছু গোছানো। বুঝলেন ঋষিকেশ বাবু, খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। আচ্ছা, একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ভাবাচ্ছে আমাকে। কি প্রশ্ন? ক্যাশ বাক্স থেকে কোনো টাকা চুরি গেছে? মানে টাকার জন্য খুন হতে পারে তো? কটা খুচরো পয়সা আর কটা নোট ছাড়া আর তো কিছু ক্যাশ বাক্সে দেখিনি। তাই কি বলি বলো তো, দাদা তো কিছু বলতো না আমাদের। কথাটা আসলো পিছনের থেকে। আমি ঘুরে দেখি একজন লোক বসে আছেন চেয়ারের ওপর। সম্ভবত তিনি বিজয়বাবুর কাকা। আপনি রতনবাবুর ভাই, কারেক্ট? হ্যাঁ, আমি স্বপন দত্ত, রতন দত্তের ভাই। দাদার সাথে এরকম একটা ঘটনা যে ঘটবে আমি তা ভাবতেও পারি না। তবে টাকা পয়সা যে চুরি হয়েছে সেটাও বলা যাচ্ছে না, কারণ ক্যাশ বাক্স বন্ধ অবস্থাতেই ছিল আর পাশে চাবি রাখা ছিল। তাই চুরি হতেও পারে, আবার নাও পারে। আচ্ছা ঠিক আছে। তারপর ঋষিকেশ বিনয়বাবুর দিকে তাকিয়ে বলল, হোটেলের কর্মচারীকে কি ডাকার ব্যবস্থা করেছেন? পুলিশ সব সময় এইসব কাজে এগিয়ে থাকে। একটু আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছি তাদেরকে এখানে আনার জন্য। এই তো কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। ঋষিকেশ কিছু বলে না। এদিকে বিজয়বাবু এতক্ষণ তার কাকার সাথে কথা বলছিলেন। এইবার তিনি ঋষিকেশকে বললেন, আর ঋষিকেশ বাবু, কিছু ধরতে পারলেন নাকি? উনি খুবই বুদ্ধিমান, কোনো প্রমাণ ছেড়ে যায়নি। ঋষিকেশ আরো কিছু বলতে যাচ্ছিল, তার মাঝেই আগ বাড়িয়ে বিনয়বাবু বলে উঠলেন, খুনি যতই বুদ্ধিমান হোক না কেন ঋষিকেশ বাবু, পুলিশের কাছে সবাই চুনোপুটি। এই কথা বলে হাসতে লাগলেন বিনয়বাবু। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আগের বার ঋষিকেশের ক্রেডিটটা ব্যাটা নিজে নিয়ে নিয়েছিল। এমন সময় বাইরে জিপ গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়। জিপটা এসে থামলে একজন অফিসার ঘরে প্রবেশ করে বিনয়বাবুকে বললেন, স্যার, সবগুলোকে তুলে আনতে পারিনি স্যার। একজন আবার এদের মধ্যে থেকে উধাও আছে স্যার। ওর নাম শম্ভু। ওকে এখনো খুঁজে পাইনি স্যার। সে কি, একজন উধাও? শিগগিরই ওকে খুঁজে বের করার চেষ্টা করো, ফোর্স লাগাও। দেখো আবার কোনো গর্তের মধ্যে গিয়ে লুকিয়েছে। বিনয়বাবু, এদের সাথে একবার করে কথা বলতে চাই আমি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনি আগে কথা বলে নিন, তারপর না হয় আমি কথাটা বলছি। আমি রান্নাঘরটায় বসছি, এক একজন করে সব কর্মচারীরা পরপর আসবে। ঋষিকেশ রান্নাঘরে গিয়ে বসল। আমি ওর পাশে বসলাম। প্রথমজন যিনি ঘরে প্রবেশ করলেন তাকে দেখতে বেটে খাটো, একটু মোটা গোছের বয়স্ক লোক। তিনি এসে আমাদের সামনে বসলেন।
নাম কি আপনার? রামগোপাল। তা রামগোপাল বাবু, রতন বাবু তো খুন হয়েছেন, উনি কেমন লোক ছিলেন আর তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? রতন বাবু খুবই গোছানো ধরনের, আর যে কোনো কথা সোজাসুজি বলতেন। তাই ওনার সাথে কারো সম্পর্ক যদি থেকে থাকে তবে তা শুধুমাত্র কথা আদান প্রদানে। তিনি কথা খুবই কম বলতেন, তবে তাকে যে কেউ খুন করতে পারে এটা আমার ভাবার বাইরে। আর আমার সাথে তার সম্পর্ক আর সবার মতোই স্বাভাবিক ছিল। স্বাভাবিকই যদি হয় তাহলে খুন করলেন কেন? হ্যাঁ, না না না, এ কথা বলবেন না বাবু। তিনি আমার মালিক মানুষ, তাকে আমি খুন কেন করব? এ কাজ আমি করিনি। আপনি এখানে কতদিন কাজ করছেন? তা প্রায় বছর দুয়েক হবে। আচ্ছা, কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? কে আবার? শম্ভু খুন করে পালিয়েছে এখন। এমনিতেও ও কিছুদিন আগে কাজে ঢুকেছিল, আর ও নিজেও খুব চুপচাপ থাকতো। কাজ বাদে কারোর সাথে আর অন্য কোনো কথা বলতো না। ঋষিকেশ খানিকক্ষণ চুপ থেকে বলল, শেষ কদিনে রতনবাবুকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে দেখেছেন? হ্যাঁ, শেষ দুদিন ধরে উনি খুবই খিটখিটে হয়ে গিয়েছিলেন। আর আর ওই সারাক্ষণ না কি কি যেন একটা ভাবতেন। আচ্ছা, আপনি এইবার আসতে পারেন। এইভাবে একে একে সব কর্মচারীরা আসলো, কিন্তু ঘুরে ফিরে সবার মুখে একটাই কথা, আমি কিছু করিনি। রতনবাবু কারোর সাথে সেভাবে কথা বলতেন না, তাই ওনার ব্যাপারে কিছু জানি না। সব কর্মচারীদের জিজ্ঞেস করার পর ঋষিকেশ আর আমি রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসলাম। তখন বিনয়বাবু বললেন, কথা বলে কি বুঝলেন ঋষিকেশ বাবু? কি বলি বলুন তো, সবাই সেই একই কথা বলছে। এক কাজ করুন, আপনি একবার রাউন্ড দিন, আমি রতনবাবুর বাড়ির দিকে যাই। যাওয়ার আগে স্বপনবাবুর সাথে একটু কথা বলে নিই। এইবার দেখলাম বিনয়বাবু রান্নাঘরে গিয়ে বসলেন। যদিও এই উপায়টা ঋষিকেশের থেকেই শেখা। আগের কেসের সময় ঋষিকেশ বলেছিল, অপরাধীকে খুঁজতে গেলে যাদের ওপর সন্দেহ হয় তাদের সাথে একা কথা বলতে। এর আগে তিনি একসাথেই সবাইকে জেরা করতেন, কিন্তু ঋষিকেশের বলার পর থেকে তিনি এই পদ্ধতিটি মেনে চলেন। এদিকে ঋষিকেশ স্বপনবাবুকে বলল, স্বপনবাবু, কাল রাতে আপনি কোথায় ছিলেন? মানে একবার কি ঘটেছে সেটা বলে যদি একটু সাহায্য করেন তবে আমার তদন্ত করতে একটু সুবিধে হয় আর কি। স্বপনবাবু বললেন, আমি কাল রাতে বাড়িতেই ছিলাম। দাদা ফিরছে না বলে বৌদি অনেক চিন্তা করছিল। দাদা যদিও এত রাত করে কখনোই বাড়ি ফিরতো না, তখন বৌদি বাধ্য হয়ে আমাকে বলে হোটেলে গিয়ে দেখে আসতে। আমি তখন বেরিয়ে পড়ি। হোটেলের সামনে যখন আসি তখন দেখি হোটেলের ভিতরটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু অন্ধকার কেন সেটাই বুঝতে পারি না। ভাবি হয়তো লোডশেডিং বা কোনো সমস্যা হয়েছে। দাদাকে ডাকতে ডাকতে ভিতরে ঢুকি। ফোনের লাইটটা জেলে ধীরে ধীরে সামনে এগিয়ে যাই। কর্মচারীরা সব চলে গেছে, হোটেলও গোছানো, কিন্তু খানিকটা এগিয়ে গিয়ে দেখি দাদার ওই অবস্থা। তারপর বাড়িতে খবর দিই, পুলিশকে ফোন করে জানাই। এরপরের ঘটনা তো জানেনি। পুলিশ আসে, তারপর বিজয়ও আসে। আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন ঋষিকেশ বাবু, দাদার ব্যাপারে আমরা কেউই কিছু জানি না, তাই কারে আর সন্দেহ করব? আপনার দাদাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে দেখেছেন? শেষ দুদিন একটু চিন্তিত দেখাচ্ছিল ঠিকই, কিন্তু তার কারণ বলতে পারবো না। তবে আমি আশা করছি আমার দাদার এই অবস্থা যে করেছে সে শাস্তি পাবে। অবশ্যই। এরপর ঋষিকেশ বিজয়বাবুর কাছে গিয়ে বলল, বিজয়বাবু, এইবার আমি আপনাদের বাড়ির লোকের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলুন, আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। কাকু, তুমি এখানে থেকে এই দিকটা দেখো কাকা, আমি বাড়ির দিকটা যাই। এমনিও ওদিকে মায়ের অবস্থা কিরকম কে জানে। এই কথা বলে বিজয়বাবু, ঋষিকেশ আর আমি ওখান থেকে বেরিয়ে গাড়িতে করে বিজয়বাবুর বাড়িতে গেলাম। গাড়িটা যখন ওনাদের বাড়ির সামনে গিয়ে থামল, আমরা গাড়ি থেকে নেমে দেখি দোতলা একটা বড় বাড়ি। আর বাড়িটার ব্যালকনিটার দিকে নজর যেতেই দেখলাম
সেখানে একটা চেয়ারের উপর বসে রূপচর্চা করতে ব্যস্ত একটা সুন্দরী নারী। তাকে দেখে আমি আর ঋষিকেশ দুজনেই বেশ অবাক হলাম। নিজের শ্বশুর মারা গিয়েছে, আর সেখানে উনি রূপচর্চা করতে ব্যস্ত। বেশ অদ্ভুত মহিলা তো। মনে মনে দুজনেই একই কথা ভাবলাম ঠিকই, তবে সে কথা মুখে প্রকাশ করলাম না। গেটটা খুলে বাড়িতে প্রবেশ করা মাত্র দেখলাম বাড়ির সামনে একটা বিশাল শৌখিন বাগান, আর বাগানের বিস্তৃতি বাড়ির পিছন দিক অবধি। বাগানের বাহার দেখে বোঝাই দেয় রতনবাবু কতটা ফুল ভালোবাসতেন। এরপর বাড়ির দোরগড়ায় পৌঁছতে দেখা গেল একজন বৃদ্ধ মহিলা দালানের গায়ে ঘেঁষে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমাদেরকে আসতে দেখে তিনি বিজয়বাবুর উদ্দেশ্যে বললেন, বাবু, সকাল থেকে কিছু খেয়েছিস? ওদিকের খবর কি রে? আর না মা, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একেবারে দুপুরে খেয়ে নেবো, আর এনারাও আমাদের এখানেই খাওয়া দাওয়া করবেন। আমার সাথে সকাল থেকে এনারাও না খেয়ে আছেন। ওদিকে খবর বলতে বা পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে। আমি বুঝলাম উনি বিজয়বাবুর মা। ইনারা কারা? বিজয়বাবু ঋষিকেশের দিকে উদ্দেশ্য করে বললেন, ইনি হলেন গোয়েন্দা ঋষিকেশ, আর ইনি হলেন ওনার সহকারী সুজিত। ওনাদেরকে আমি বলেছি বাবার খুনিকে খুঁজে বার করতে, তাই ওনারা এসেছে। আবার এইসব কেন? এইসব করে তো তোর বাবা আর ফিরে আসবে না। আর তাছাড়া তোর বাবা খুন হয়েছে হোটেলে, ওনারা এখানে কি করবেন? এইসব করার কারণ বাবার খুনি যাতে ধরা পড়ে। আমার বাবাকে যে খুন করেছে তাকে খুন করে পার পেতে দেব না আমি। আর ওনারা বাড়ি এসেছেন সবার সাথে কথা বলবার জন্য। আচ্ছা যা, তোরা দোতলায় গিয়ে বস, আমি হরিকে দিয়ে খাবার পাঠাচ্ছি, তারপর সব কথা হবে। আমরা তিনজনই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। দোতলায় উঠেই দেখি ব্যালকনিতে বসে বিজয়বাবু স্ত্রী। তিনি আমাদেরকে দেখে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, আসুন ঋষিকেশ বাবু, আমি জানতাম আপনারা আসবেন। আমি তো রীতিমতো অবাক। এই বাড়িতে একজন মারা গিয়েছে, আর ওনার গলা এত শান্ত কিভাবে? আর তাছাড়া উনি জানেন কি করে যে আমরা আসবো এখানে? বিজয়বাবু আমাদের দিকে তাকিয়ে বললেন, উনি আমার স্ত্রী রমা। ও, আপনি তাহলে জানতেন যে আমরা আসব? তাই এই কথাটি নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে বলেছেন। আপনি ঠিকই ধরেছেন। তা খুনিকে কি আপনি ধরতে পেরেছেন? ধৈর্য ধরুন, উনি আর পালিয়ে যাবে কোথায়? বিজয়বাবু স্ত্রী রমা দেবী আর কিছু বললেন না। এর মধ্যে খাবার নিয়ে হরি দোতলায় হাজির। আমরা তিনজনই খেতে বসলাম, আর বিজয়বাবুর স্ত্রী ঘরে চলে গেলেন। সকালের ব্রেকফাস্ট না করায় অনেক আগে থেকেই খিদে পেয়েছিল। এইবার খেতে বসে সে খিদে দূর হলো। খাওয়া সেরে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর ঋষিকেশ বলল, আপনাদের বাগানটা বড্ড সুন্দর, ওটা একটু ঘুরে দেখতে চাই বিজয়বাবু। এই কথা শোনা মাত্র দেখলাম বিজয়বাবুর মুখটা নিমেষের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। যেখানে একটু বাগান ঘুরে দেখার মতো সামান্য কারণে এটা সম্ভব নয়। তারপর মুখে একটা হালকা হাসি এনে বললেন, হ্যাঁ, যান ঘুরে আসুন, তারপর না হয় সবার সাথে কথা বলবে। আমি আর ঋষিকেশ দোতলা দিয়ে নিচে নেমে এলাম। বাগানের মধ্যে প্রবেশ করে ঋষিকেশের কানের কাছে মুখ নিয়ে আমি বললাম, হঠাৎ বাগান ঘুরে দেখার কথা বলতেই বিজয়বাবুর মুখটা খেয়াল করেছ? হ্যাঁ, দেখেছি। মুখটা ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ ধরতে পারলে? বাগানটা একটু ঘুরে দেখি, চলো। আমিও বুঝলাম ও এখন কিছু বলতে চায় না। এরপর বাগানের ভিতর দিয়ে বাড়ির পিছন দিকটায় যেতে একটা আওয়াজ শোনা গেল। ভালো করে কান পাতলে শুনতে পেলাম আওয়াজটা দোতলার ঘরটা থেকে আসছে। সম্ভবত এটা বিজয়বাবুর স্ত্রী রমা দেবীর ঘর, আর গলার আওয়াজটাও ওনারই। ওনাকে বলতে শুনলাম, তুমি এখন ফোন করেছো কেন? তোমাকে তো বললাম আমি আজ দেখা করতে পারবো না, কাল দেখা করব। এখন ফোন রাখো, আর ফোন করবে না যতক্ষণ না আমি করব। আমি ঋষিকেশকে ধীরে ধীরে বললাম, কি বুঝলে? শুধু বুঝলামই না, আরো কিছু দেখলাম।
এরপর ঋষিকেশ ধীরে ধীরে গিয়ে দূরে মাটিতে পড়ে থাকা একটা দড়ি নিয়ে আসলো, এনে নিজের পকেটে ভরল। এটা আবার কি কাজে লাগবে? চলো, দোতলায় সবার সাথে একবার কথা বলে নেওয়া দরকার। এরপর আমরা দোতলায় গেলাম। ঋষিকেশ বিজয়বাবুকে বলল, আপনাদের বাড়িতে মোট কতজন আছে? বাবা তো আর নেই, তাই আপাতত আমি, আমার স্ত্রী, আমার মা, 2 জন চাকর ও 1 জন মালি। আর আমার কাকা তো হোটেলে আছেন। কাকার সাথে তো কথা হলো, উনি বাদে যে কজন আছে বাড়িতে তাদের সবাইকে এক এক করে ঘরে পাঠান। আমি এই ঘরে গিয়ে বসছি। বিজয়বাবু মাথা নাড়লেন। এরপর আমি আর ঋষিকেশ ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের ভেতরটা গোছানো। আসবাব বলতে খাট, একটা পুরনো আলমারি ও একটা বাক্স ছাড়া আর কিছুই নেই। দেখে মনে হলো এটা সম্ভবত রতনবাবুর ঘর। ঋষিকেশ আর আমি গিয়ে খাটের উপর বসলাম। প্রথম যিনি ঘরে প্রবেশ করলেন তিনি হলেন বিজয়বাবুর মা। তার মুখ দেখে মনে হলো তিনি বেশ অপ্রস্তুত রয়েছেন এই কথা বলার বা প্রশ্নোত্তরের জন্য। নমস্কার মাসিমা, আপনার ওপর দিয়ে এই সময় কি চলছে তা আমি বিলক্ষণ বুঝতে পারছি, তাই অল্প কথাই আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা, আপনি কি অনুমান করতে পারেন কে খুন করে থাকতে পারে আপনার স্বামীকে? যে মানুষ মারা গিয়েছে তার ব্যাপারে কথা বলার কি খুব দরকার ছিল? আপনি কি চান না যে আপনার স্বামীকে খুন করেছে সে ধরা পড়ুক? সে তো চাই, কিন্তু তাহলে দয়া করে আমাদের আপনার স্বামীর খুনিকে খুঁজে বের করতে সাহায্য করুন। আপনার স্বামীকে কি খুন করতে পারে বলে আপনার মনে হয়? আসলে আমার স্বামী তো কারোর সাথেই সেরকম ভাবে কথা বলতো না। বাইরে তো নাই, এমনকি বাড়িতেও কারোর সাথে সেভাবে কথা বলতো না। তাই আমার কোনো ধারণা নেই যে কে খুন করতে পারে তাকে। আসলে তাকে যে কেউ খুন করতে পারে এটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। যে মানুষটা কাল ছিল আমাদের সাথে আজ আর নেই, এই কথাটাই যে মেনে নিতে পারছি না। দেখুন দেখুন যেটা হয়ে গিয়েছে সেটাকে চাইলেও আমরা আর পাল্টাতে পারি না। তাই যে এই অন্যায় কাজটা করেছে তাকে শাস্তি তো দিতে পারি। যে অন্যায়টা করেছে সে যাতে শাস্তি পায় তার জন্য আমি পুরো চেষ্টা করছি। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কেমন ছিল? একজন বাবা আর ছেলের মধ্যে যেমন সম্পর্ক থাকে তেমনই ছিল। আচ্ছা, বাড়ির বাকিদের সাথে রতনবাবুর সম্পর্ক কেমন ছিল? দেখুন, আপনাকে তো আগেই বলেছি উনি কারোর সাথেই সেইভাবে কথা বলতেন না, তাই সম্পর্ক কিরকম থাকতে পারে আপনি তো জানেনই। যার সাথে যেটুকু প্রয়োজন তার সাথে শুধু সেটুকুই কথা বলতেন উনি। এই ধরনের সম্পর্কে না শত্রু তৈরি হয় আর না বন্ধু। তাই এর থেকে আর কত ভালো সম্পর্ক হতে পারে বলে আপনি মনে করেন বলুন? তবে শেষ 2 দিন ধরে ওনাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। রাতে ঠিকমতো ঘুম হতো না, জেগে থাকতেন আমার পাশে শুয়ে। আমি জিজ্ঞেস করলে কিছু বলতেন না, শুধু বলতেন, তুমি বুঝবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আপনি এবার আসতে পারেন। আপনি গিয়ে বিজয়বাবুর স্ত্রীকে পাঠিয়ে দিন। বিজয়বাবুর মা চলে গেলে ঘরে প্রবেশ করলেন বিজয়বাবুর স্ত্রী। তিনি এসে বসতেই ঋষিকেশ বলল, রতনবাবু মানে আপনার শ্বশুর মশাই খুন হয়েছেন। আপনি কি অনুমান করতে পারেন কি খুন করেছে তাকে? না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি এই বাড়ির কারোর সাথেই সেভাবে কথা বলি না। তাহলে জানলার ধারে দাঁড়িয়ে কাকে বলছিলেন যে এই অসময়ে ফোন করেছো কেন? তাহলে কি লোক দিয়ে সম্পত্তির লোভে রতনবাবুকে খুন করিয়েছেন? আমি দেখলাম ঋষিকেশের এই কথা বলার সাথে সাথেই ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ব্যস্ত সুরে বলে উঠলেন, কি যাতা বলছেন? সীমার মধ্যে থেকে যেটা জানেন সেটা বলে সাহায্য করলে আপনারই ভালো, নইলে পরে আমি জানলে আপনারই বিপদ। আমি কিছু জানি না, আপনাকে তো বললাম। আর তাছাড়া একজন বয়স্ক মানুষ খুন হয়েছেন, তাকে কে খুন করবে আমি কি করে জানবো? সত্যি অদ্ভুত কথা বলেন তো আপনি। আচ্ছা, সত্যিই আপনি কিছু জানেন না? ঠিক আছে, আপনি আসতে পারেন। বিজয়বাবুর স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এরপর 2 জন চাকর এক এক করে ঘরে প্রবেশ করল। ওদের কাছ থেকে সেরকম কিছুই জানা গেল না, ওরা চাকর মানুষ।
নিজেদের লোকই যখন কিছু জানে না, তখন ওরা আর কি বা জানবে। এরপর ঘরে প্রবেশ করলেন বিজয়বাবু। আপনার কাছ থেকে সবই শুনেছি, তবে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, করুন না। আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? মালি অর্থাৎ ভোলা, ওর সাথে আমার বাবার শেষ কদিন বেশ ঘনিষ্ঠতা দেখা যায়। আর সে কথা তো প্রথমে বলেছি আমি আপনাকে। আপনার বাবা কি কোনো কারণে চিন্তিত ছিলেন? বাবার সাথে সেভাবে কথা হতো না আমার। আচ্ছা, আপনি যান, আর ভোলাকে পাঠিয়ে দিন। এরপর খোঁড়াতে খোঁড়াতে ভোলা ঘরে প্রবেশ করল। তারপর এসে খাটের উপর বসল। ভোলার বয়স ওই বছর 50-এর আশেপাশে। পায়ে হয়তো কোনো সমস্যা আছে, তাই খুঁড়িয়ে হাঁটে, আর একটু গম্ভীর স্বভাবের লোক। আপনার নাম? আগে আমার নাম ভোলা। রতনবাবু তো খুন হয়েছেন, আপনার কি ধারণা খুনটি কে করেছে? না বাবু, আমি জানি না। আপনার তো রতনবাবুর সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল, আর শেষ কদিনে আপনার সাথেই বেশি কথা হয়েছে। জানেন তো, সেই ভিত্তিতে পুলিশ আপনাকে জেলে ভরে দিতে পারে। তাই যা জানেন ভালোই ভালোই বলে দিন, তাতে আপনারই ভালো হবে। ভোলাই কথা শুনে ভিড়মি খেয়ে যায়। ও হয়তো ভাবতেও পারেনি এরকম কিছু একটা ঘটতে পারে। তারপর মুখটা কাঁচুমাচু করে বলে, বাবু, আমি সত্যি কিছু করিনি। আমাকে পুলিশে দেবেন না। তাহলে শেষ 2-1 দিন আপনার সাথে ওনার এত ঘনিষ্ঠতার কারণটা বলুন। আসলে রতন আমার ছোটবেলার বন্ধু, সেটা এই বাড়িতে কেউ জানে না। হঠাৎ রতনের সাথে একদিন দেখা হয়ে যায়। তখন আমার হাতে কোনো কাজ ছিল না। তখন রতনই আমাকে বলে ওর বাড়িতে কাজের জন্য। আমি রাজি হয়ে যাই, কিন্তু আমি যে ওর বন্ধু এই কথা কাউকে বলতে বারণ করেছিল। ওর বাড়িতে কাজে আসার পর বুঝলাম ও কারোর সাথে সেভাবে কথা বলে না। আমি যেহেতু ছোটবেলার বন্ধু, তাই ওর সাথে কথা হতো মাঝে মাঝে। আর শেষ 2-1 দিন আমার সাথে ঘনিষ্ঠতা বলতে ওর দুঃখ প্রকাশ করত। দুঃখ বলতে? কিসের দুঃখ? আসলে রতন এমনিতে ভালো ছিল, কিন্তু ওর একটা বাজে নেশা ছিল। সেটা হলো জীবন নেশা। আর ও কিছুদিন আগে জুয়াতে 1 লক্ষ টাকা হেরে গিয়েছে। এখানে 50,000 টাকা দিয়েছে, আর বাকি 50,000 টাকা এখনো দিইনি। জুয়ার টেকের থেকে প্রায় দিন ওকে হুমকি দেয় টাকাটা দেওয়ার জন্য, কিন্তু ও সেই টাকা দিইনি। সেই কথাও আমাকে বলতো, কিন্তু কাউকে বলতে বারণ করেছিল, তাই আর কাউকে আমিও বলিনি। ঋষিকেশ কিছুক্ষণ শান্ত থেকে বলল, জুয়ো? তারপর খানিক পরে বলল, আচ্ছা, আপনি এখন আসুন, পরে দরকার পড়লে আবার ডাকবো। এরপর ঘর ছেড়ে বাইরে বেরোতেই দেখি একটা প্লেটের উপর রাখা কাটা ফল কাটা চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছেন রমাদেবী। আমরা কোনো কথা আর বলি না। তারপর বিজয়বাবুকে বলে সেদিন আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। ফেরার পর পদ্মাবতী বলে, গোয়েন্দাগিরি করতে করতে কি খাওয়ার কথাটাও ভুলে গেছো? আসলে থাক, আর বলতে হবে না। তা এখন খাবে নাকি রাতে? রাতে। এরপর ঋষিকেশ সোজা গিয়ে নিজের ঘরে বসল। আমি জানি এই সময় ও কি করতে পারে। পুরো কেসটাকে এইবার সাজাবে ঋষিকেশ। ওর পিছন পিছন আমিও গিয়ে বসলাম। ও চেয়ারে বসে ভাবতে লাগলো খানিকক্ষণ। তারপর বলল, চলো সুজিত, কেসটাকে প্রথম থেকে সাজাই। আচ্ছা, রতনবাবু খুন হয়েছে মাঝরাতে, তখন দোকানে কেউ ছিল না মেনে নিলাম। তাহলে খুনি যখন খুন করলো, কোনো কিছুই অগোছালো হলো না, সবকিছু যেমন গোছানো ছিল তেমনই রয়ে গেল। এর মানে নিশ্চয়ই অচেনা কেউ খুনি নয়। খুনি যে চেনা কেউই হবে, কিন্তু কে হতে পারে? বিজয়বাবু বলেছিলেন বন্ধুর বাড়িতে ছিলেন, কর্মচারীরা চলে গিয়েছিল, বাড়ির লোকগুলোও বাড়িতে ছিল, আর পুলিশের ধারণা যে কর্মচারীটি পালিয়েছে সেই খুনি।
সেটা হওয়াটা স্বাভাবিক, আর বাকি থাকলে হচ্ছে ওলা। আমার মনে হয় না সে তার বন্ধুকে খুন করবে বলে, আর খুন করলেও করবে কিসের জন্য? টাকা? না, তা হয়তো করবে না। সুজিত, তুমি কি বলো? আমিও পুলিশের সাথে সহমত। ওই কর্মচারী পালিয়েছে, তাই ওকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তাহলে আপাতত আমাদের প্রথম কাজ ওই কর্মচারীকে খুঁজে বার করা, কি তাই তো? হ্যাঁ। তাহলে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, বিজয়বাবুর স্ত্রী রমাদেবী ফোনে কার সাথে ওইভাবে কথা বলছিলেন? কথার ধরন দেখে মনে হলো প্রেমিক। তো বিয়ের পরও প্রেম? বিচিত্র তুমি নারী। কেসের কিছু ধরতে পারলে? কিছুটা নয় বৎস, আমার ধারণা যদি ঠিক হয় তবে আমি 2 দিনের মধ্যেই কেসের সমাধান করে ফেলব। চলো এইবার ঘুমাতে যাই। সেদিন রাতে আমরা খাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিনটা বাড়িতেই ছিলাম। হঠাৎ দুপুরবেলাতেই ইন্সপেক্টর বিনয়বাবুর কল। তিনি কল করে জানান রতনবাবুর মৃত্যু ছুরির আঘাতে হয়নি, মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। এই কথা শুনে ঋষিকেশ কি যেন একটা ভাবতে লাগলো, আর তারপরই লাফিয়ে উঠে আমাকে বাড়িতে থাকতে বলে কোথায় যেন বেরিয়ে গেল। যখন ফিরল তখন সময় সন্ধ্যা। কোথায় গিয়েছিল সে কথা জিজ্ঞেস করাতে আমাকে বলল একটু দরকারে গিয়েছিল। ওকে দেখে ক্লান্ত লাগছিল, তাই আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। এর খানিকক্ষণ পর হঠাৎ ফোন আসে বিনয়বাবুর। তিনি বলেন, ও ঋষিকেশ বাবু, আপনি কোথায় আছেন? বিজয়বাবু তো খুন হয়েছেন তারই বাড়িতে। খুন? সে কি, বিজয়বাবু খুন? তা নয় তো আর বলছিটা কি মশাই, আমি ওনার বাড়িতেই যাচ্ছি। আপনি যেতে চাইলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন মশাই, আমি গাড়ি নিয়ে আসছি আপনার বাড়ির সামনে। হ্যাঁ আচ্ছা, বেশ বেশ, আপনি আসুন তাড়াতাড়ি, আমি তৈরি হয়ে আছি। কিছুক্ষণ পর বাইরে পুলিশের জিপের হর্নের শব্দ পাওয়া যায়। আমরা গিয়ে গাড়িতে চড়ে বসি। তারপর বিজয়বাবুর বাড়িতে গিয়ে দেখি বাড়ির দোতলা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমরা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে দোতলায় পৌঁছাতে চোখে পড়ল বিজয়বাবু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার গলাটার ওপর কে যেন ধারালো কিছু দিয়ে কুপিয়েছে, আর তার ডান দিকের চোখটা নেই, সেখানেও কে যেন ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। এ অস্ত্র যে ছুরি নয় তা আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কি দিয়ে খুন করা হয়েছে আর কেই বা করেছে? বিজয়বাবুর দেহের পাশে বসে কাঁদছে বিজয়বাবুর মা ও তার স্ত্রী রমা দেবী। বিজয়বাবুর কাকা চাকর দুজন ও ভোলা নিস্তব্ধ। তাদেরকে দেখে মনে হচ্ছে তারাও বেশ অবাক ও শোকগ্রস্ত। আমি ভাবি বাড়ির মধ্যে ঢুকে খুনি খুন করে গেল, বেশ ভয়ানক ব্যাপার। এমন সময় ইন্সপেক্টর বিনয়বাবু বললেন, কিভাবে হলো? বিজয়বাবুর মা বললেন, আমি আর বৌমা একটু বেরিয়েছিলাম হোটেলটা দেখবো বলে। আমরা জানতাম বিজয় ঘুমোচ্ছে। তারপর ফেরার পথে তেলে ভাজা কিনে আনি সবার জন্য। বাড়ি ফিরে এসে দোতলায় উঠে দেখি ঘরের বাইরে এই অবস্থায় পড়ে আছে বিজয়। ঘরের ভিতরে রক্তের দাগ রয়েছে। যে খুন করেছে সে ভেবেছিল বিজয়বাবু মারা গিয়েছেন, তাই হয়তো ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু বিজয়বাবুর তখনও মৃত্যু হয়নি, তিনি মারা গিয়েছেন ঘরের বাইরে। রক্তের দাগ দেখে বোঝা যাচ্ছে তিনি বুকে ভর দিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে নিজের প্রাণটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। ঠিকই বলেছেন, কিন্তু খুনটা করলো কে? নিশ্চয়ই বাড়ির কেউই করেছে। বাড়ির ভেতরে অচেনা কাউকে ঢুকতে দেখেছেন? তখন একজন চাকর বলে উঠল, কথা, তবে আজ সকালবেলা বিজয়বাবুর সাথে ভোলা দাদার একটা ঝামেলা লেগেছিল। এই কথা শোনার সাথে সাথেই বিনয়বাবু বলে উঠলেন, ওলা, সকালবেলা ওকে আমি সাবধান করেছিলাম কোনো প্রমাণ পেলে ওকে ধরবো। এমনিতেও বিজয়বাবুর ওর উপরে আগে থেকেই সন্দেহ টন্দেহ ছিল। ভোলা ঘরের বাইরেই দাঁড়িয়েছিল, কাঁদো কাঁদো মুখে বলল, কিছু করিনি বাবু। তাহলে কে করলো? হ্যাঁ,
আপনার সাথে বিজয়বাবুর কি নিয়ে ঝামেলা হয়েছিল? বিজয় বাবু আমাকে বলেছিলেন আমি নাকি ওনার বাবাকে খুন করেছি, কিন্তু আমি তো খুন করিনি। তাই নিয়ে উনি রাগারাগি করেছিলেন, এছাড়া আর কিছুই নয়। মিথ্যা কথা বলার জায়গা পান না। বিজয়বাবু প্রথমেই আমাকে বলেছিলেন আপনি ওনার বাবাকে খুন করতে পারেন, আর সেটা হয়তো উনি পরে জানতে পেরে যান, তাই নিয়ে আপনার সাথে ওনার ঝামেলা হয়। আর তারপর যেই দেখলেন বাড়িতে কেউ নেই, অমনি সুযোগ বুঝে বেড়ে দিলেন। হ্যাঁ, এইবার জেলের হাওয়া খেলে বুঝবেন খুন করার শাস্তি কি হতে পারে। এরপর বিনয়বাবু একজন অফিসারকে বললেন, এই, এনাকে গাড়িতে তোলো। ভোলা ঋষিকেশের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আরে কাকে খুন করেনি, আমাকে বাঁচান। কিছু যদি না করেন তবে আমি অকারণে আপনাকে শাস্তি পেতে দেব না। আপনি কিছু চিন্তা করবেন না, সত্যের উন্মোচন হবেই। এরপর একজন অফিসার ভোলাকে নিয়ে গিয়ে গাড়িতে তুলল, আর বিজয়বাবুর বডিটাকে ভালো করে দেখে নিয়ে ওটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। তারপর বিনয়বাবু এক এক করে সবাইকে আবার জেরা করলেন। তারপর বিনয়বাবু ঋষিকেশকে বললেন, আপনার কি মনে হয় না যে ভোলা দোষী? হোটেলের কর্মচারীটি যখন ধরা পড়েনি তখন পুরোপুরি কাউকে দোষী বলা যায় না। রতনবাবুর খুনি যদিও বা কর্মচারী হয়, তবে আমি এইটুকুনি নিশ্চিত বিজয়বাবুর খুনি ভোলা। ঋষিকেশ আর কিছু বলে না। তারপর আমরা পুলিশের সাথে বাড়ি ফিরে আসি। রাতে ঋষিকেশ আমার বা পদ্মাবতীর কারোর সাথে ঠিক করে কথা বলে না। ভোলাকে পুলিশ ধরে নেওয়ার পর থেকে ওর মনটা খচখচ করে, ও চুপচাপ থাকে। এভাবেই পরদিন সকাল হয়। সেদিন ঋষিকেশ কোনো একটা দরকারে বাইরে যায়। সারাদিন কাটিয়ে ফিরে এসে সন্ধেবেলা নিজেই ইন্সপেক্টর বিনয়বাবুকে কল করে বলে, বিনয়বাবু, আপনার খুনিকে ধরতে হবে, তাড়াতাড়ি চলুন। বলেন কি, খুনিকে ধরে ফেলেছেন? কই, কোথায় সে? আসুন তো, তারপর বলছি। ও আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। এরপর বিনয়বাবু আসলে আমরা গাড়ি করে বিজয়বাবুর বাড়ি পৌঁছই। সেখানে গিয়ে দেখি বিজয়বাবুর স্ত্রী বেশ গুছিয়ে সেজেগুজে বাড়ি ছেড়ে বেরোচ্ছেন, তাও আবার সবার অলক্ষ্যে সন্ধ্যার অন্ধকারে। আমাদেরকে দেখে তার মুখটা নিমেষের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। কোথায় যাওয়া হচ্ছে রমাদেবী? একটু বাজারের দিকে যাচ্ছিলাম। দেখেছ সুজিত, স্বামীহারা স্ত্রী সেজেগুজে সন্ধ্যের অন্ধকারে বাজারে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। বাজারে যাবেন পরে, চলেন আজ একটু গল্প করব আপনার সঙ্গে। গল্প? কোন গল্প? হ্যাঁ, আগে চলুন, তারপর জানতে পারবেন। এরপর বিজয়বাবু স্ত্রী ও আমরা দোতলায় গিয়ে একটা ঘরে বসলাম। তারপর বিনয়বাবুর সাথে আসা একজন অফিসারকে দিয়ে সবাইকে আসতে বলা হলো। একে একে সবাই ঘরে প্রবেশ করল। তখন বিনয়বাবু ঋষিকেশকে বললেন, এই ঋষিকেশ বাবু, এইবার তো বলুন, কি বলবেন? আমরা জানি দুটো খুন হয়েছে, কিন্তু খুনি যে এখানে দুজন সেটা কিন্তু আমরা জানি না। এই কথা শোনা মাত্র সবাই অবাক হয়ে গেল। বিনয়বাবু বললেন, খুনি দুজন? হ্যাঁ, কিন্তু কারা সেই দুজন ঋষিকেশ বাবু? তাদেরকে কি ধরতে পেরেছেন আপনি? আগে আসি রতনবাবুর খুনের কথায়। রতনবাবুর খুন করেন তার নিজের ছেলে বিজয়বাবু। সত্যি নাকি? তাই নাকি? কি মানে হ্যাঁ, বলেন কি মশাই? ছেলে হয়ে বাবাকে খুন করেছে? কিন্তু কেন আর কিভাবে? বিজয়বাবুর কথা অনুযায়ী সেদিন রাতে তিনি তার বন্ধুর বাড়িতে ছিলেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, তিনি ঠিকই বলেছেন। আসলে সেদিন রাতে হোটেলের সব কর্মচারীকে ছুটি দিয়ে রতনবাবু হোটেলেই ছিলেন। তবে একটা কথা আপনারা কেউই জানেন না, রতনবাবু ছিলেন এক পাক্কা জুয়াখোর। তার মৃত্যুর কিছুদিন আগে তিনি 1 লাখ টাকা জুয়াতে হেরে যান। তার মধ্যে থেকে 50,000 টাকা দিয়ে দিয়েছিলেন, আর 50,000 বাকি থেকে যায়, সেটা নিয়ে তিনি খুব চিন্তাতে ছিলেন। আর সেই নিয়েই ভোলার সাথে শেষ কদিন কথা বলতেন। আসলে ভোলা ছিল তার ছোট্টবেলার বন্ধু।
তাই ওর সাথে কথা বলে মনকে একটু হালকা করতেন। আমার ধারণা যেই কর্মচারীটি উধাও হয়েছে সে কিছুদিন আগে কাজে ঢুকেছে। আসলে সে ওই জুয়া দলেরই কেউ একটা হবে। টাকা আদায়ের জন্য কাজের নামে এসছে। তাই সেদিন রাতে সবাই চলে যাওয়ার পর যখন শেষে সেই কর্মচারী চলে গিয়ে আবার ফিরে এসছিল, তখন তাকে দেখে কোনো প্রতিক্রিয়া হয়নি রতনবাবুর। চেনা কেউ বলেই হোটেলের মধ্যে সব গোছানো ছিল। অচেনা কেউ হলে রতনবাবু নিশ্চয়ই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। সেই কর্মচারী যখন ফিরে এসছিল তখন তার কাছে ছিল অস্ত্র। তাই দিয়ে সে রতনবাবুর ওপর আঘাত করে। যদিও আঘাতটা করার আগে সে টাকা চেয়েছিল। টাকা দিতে রাজি না হওয়ায় তখন সেই কর্মচারী রতনবাবুকে খুন করে। আঘাত করার পর সে ভেবেছিল রতনবাবু মারা গেছে, কিন্তু তখনও রতনবাবু মারা যায়নি। এরপর এদিকে বিজয়বাবুর কিছু টাকার দরকার ছিল, তাই তিনি সেই টাকা চাইতে হোটেলে এসে দেখেন বাবার ওই অবস্থা। আসলে বাবার সাথে তার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। ছোটবেলা থেকেই তিনি বাবার ভালোবাসাটা পাননি। যখনই বাবার কাছে টাকা চাইতেন বাবা এক কথায় না বলে দিত। এইসব কারণে বাবা আর ছেলের মধ্যেকার সম্পর্ক তিক্ত হয়ে গেছিল। তিনি দেখেন বাবা যখন খুন হয়েছে একদিকে ভালোই হয়েছে, সব সম্পত্তি তিনি পেয়ে যাবেন, কিন্তু সেই মুহূর্তে তিনি জানতে পারেন তার বাবা এখনো মারা যায়নি। যেই কাজ খুনি সম্পূর্ণ করে যায়নি তখন তিনি সেটা সম্পূর্ণ করবেন ভাবেন। বিজয়বাবু যদি তার বাবাকে খুন করে থাকেন তাহলে কি দিয়ে খুন করেছেন? আমরা তো পুরো হোটেল খুঁজেও কিছুই পাইনি। ভুলে যাবেন না বিনয়বাবু, রতনবাবু মারা গিয়েছিল দম বন্ধ হয়ে। আচ্ছা, তোমার মনে আছে সুজিত, আমরা যখন বাগানটা দেখতে গিয়েছিলাম তখন একটা দড়ি পেয়েছিলাম? কিন্তু তাতে কি প্রমাণ হয়? ও ও হ্যাঁ, তাই তো। এটা তো আমার মাথাতেই আসেনি। হ্যাঁ, ঠিকই ধরেছ। প্রথম খটকাটা লাগে যখন জানলার পর্দাটা কোটানো অবস্থায় দেখি, কিন্তু তার দড়িটা পাই না। সারা হোটেল খুঁজেও পাইনি, কিন্তু যখন সেটা বাড়ির পেছনে বাগানে পড়ে থাকতে দেখি তখনই আমার দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয় না। আসলে সেদিন তিনি বাবাকে খুন করে আবার পার্টিতে ফিরে যান। ওনার বন্ধুর কাছ থেকে জানি কিছুক্ষণের জন্য তাকে পার্টিতে দেখা যায়নি। আসলে তিনি গিয়েছিলেন টাকা আনতে। সেখানে ওরকম সুযোগ দেখে তার সদ্ব্যবহার করেন। তিনি ভেবেছিলেন খুনি তো অন্য একজন, তাই তার ধরা পড়ার কোনো কারণ নেই। আর পর্দার দড়িটা কোথায় ফেলবেন বুঝতে পারছিলেন না, নিজের কাছেই রেখেছিলেন হয়তো। তারপর বাড়ি ফিরে সুযোগ বুঝে নিজের বাড়ির বাগানটাতেই ফেলে দিলেন। ওই জন্য সেদিন যখন বাগানটা ঘুরে দেখার কথা বললাম তখন ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এই তো সুজিত, আমার সাথে থেকে তোমার বুদ্ধিটা বেশ তীক্ষ্ণ হয়ে গিয়েছে। আচ্ছা, মানলাম বিজয়বাবু তার বাবাকে খুন করেছেন, কিন্তু তাহলে বিজয়বাবুকে কে খুন করলো? বলছি মশাই, বলছি, ধৈর্য ধরুন। এরই মধ্যে ঘরে সবার জন্য কিছু ফল কেটে সাথে কাঁটা চামচ নিয়ে এসেছে হরি। ঋষিকেশ বলল, সবাই একটু ফল খেয়ে নিন। বিজয়বাবুর স্ত্রী যখন কাঁটা চামচটা নিয়ে ফলটা তুলল তখনই ঋষিকেশ বলল, এই যে আপনার খনি বিনয়বাবু। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মানেটা কি? কি যাতা বলছেন? বিনয়বাবুও বেশ অবাক। কি বলছেন কি মশাই? বিজয়বাবু স্ত্রী তার স্বামীকে কেন খুন করবেন, আর কিভাবে? আর শুধু বিনয়বাবু নয়, সাথে আমিও বেশ অবাক হলাম। মানে স্ত্রী তার স্বামীকে খুন করবে এমন ঘটনা আগে ঘটেছে ঠিকই, কিন্তু এটার ক্ষেত্রে কারণটা কি? তোমরা কিছু খেয়াল করনি? দেখো, বিজয়বাবুর স্ত্রী হচ্ছেন বাঁহাতি। তিনি যখন ফলটা তুললেন কাঁটা চামচ দিয়ে সেটাও কিন্তু বাঁ হাত দিয়ে কিন্তু ধরলেন তিনি। আপনি বলতে কি চাইছেন একটু খুলে বলুন তো মশাই। বিজয়বাবুর একটা চোখের ওপর আঘাত করা হয়েছিল, এটা মনে আছে তো? হ্যাঁ তো। আপনার সামনে একজন দাঁড়িয়ে আছে ধরুন, আপনি তার চোখে আঘাত করবেন, আর আপনি বাঁ হাতি। তাহলে আপনার করা আঘাতটা আপনার সামনে দাঁড়ানো ব্যক্তির কোন চোখে লাগতে পারে? সেই ব্যক্তির ডান চোখ। আরে হ্যাঁ, বিজয়বাবুরও তো। সত্যি ঋষিকেশ বাবু, এটা কিন্তু আমি খেয়ালই করিনি। সত্যি আপনার তুলনা হয় না মশাই। আর গলার আঘাতটাও বুঝি এই অস্ত্র দিয়েই করা হয়েছে? একদমই তাই। আর সেই কারণেই আমরা ঠিকমতো বুঝে উঠতে পারিনি যে কি দিয়ে খুনটা করা হয়েছে।
আসলে রান্নাঘরে ব্যবহার হওয়া একটা সামান্য কাঁটা চামচ যে মানুষ মারতে পারে এই ভাবনা কারোর মাথাতেই আসবে না। আমিও ধরতে পারতাম না যদি না প্রথম দিন ওনাকে বাঁ হাত দিয়ে ফল খেতে না দেখতাম। এরপর ঋষিকেশ বিজয়বাবুর স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি কি বলবেন না বাকিটাও আমিই বলে দেব? এইবার বিজয়বাবুর স্ত্রী ভাঙলেনও মচকালেনও, বললেন, আসলে আমার সাথে একজনের সম্পর্ক ছিল, সেটা বিজয় জানতো না। কথার মাঝেই ঋষিকেশ বলল, আমি কিন্তু জানতাম, আর আপনি যে সেজে গুজে তার সাথেই পালানোর প্ল্যান করেছিলেন সেটাও আমি জানতাম। নিন, তারপর বলুন। আসলে সেদিনের ফোন কলটা বিজয়ও শুনতে পায়, আর ওর সাথে সেটা নিয়ে আমার কথা কাটাকাটি হয়। সেই সময় আমি রাগের বশে কাঁটা চামচটা নিয়ে কাঁটা চামচটা নিয়ে বসিয়ে দিলেন বিজয়বাবুর ওপর। সবাই ঘুমিয়ে থাকায় কেউ টের পায়নি। এরপর দেখলেন এখন বাড়িতে থাকলে বিপদ, তাই আগে থেকেই শাশুড়ি মায়ের সাথে বেরিয়ে পড়লেন বাইরে। ভাবলেন পরে জানাজানি হলেও অসুবিধা নেই, আপনি তো বাড়ি ছিলেন না। আর ভোলার সাথে বিজয়বাবুর এই একটু বচসাও হয়ে গেছে, তাই ওর ওপরেই দোষটা যাবে। কিন্তু বুঝতে পারেননি এইভাবে ধরা পড়ে যাবেন, তাও আবার আপনার বাঁ হাতের জন্য। বিজয়বাবুর মা কাঁদো কাঁদো সুরে বললেন, বৌমা, তুমি এই কাজটা করতে পারলে? এবার আমি কি নিয়ে বাঁচবো? স্বামীকেও হারালাম, পুত্রকেও হারালাম। হায় রে, আমাদের পরিবারটাই শেষ হয়ে গেল। একসাথে দুটো মানুষ শেষ, আর একজন তো জেলে যাবে। কে নিয়ে বাঁচবো আমরা? ঋষিকেশ বিনয়বাবুকে বলল, বিনয়বাবু, তাহলে ভোলাকে আপনি ছেড়ে দেবেন। ও যে কোনো দোষ করেনি সেটার তো প্রমাণ পেয়েই গেলেন। আর হোটেলের কর্মচারীটিকে ওই শহরের জুয়ার ঠেকগুলোতে খুঁজুন, পেয়ে যাবেন। বিশেষ করে হোটেলের আশেপাশে যে কটা জুয়ার ঠেক আছে ওগুলোতে আগে খুঁজুন, আশা করি ওগুলোতেই পেয়ে যাবেন। আর যেই অস্ত্রটা দিয়ে খুন করা হয়েছে আশা করি সেটাও ওই কর্মচারীর কাছেই আছে। হ্যাঁ, কর্মচারীটার কপাল ভালো, ওকে পেলে খুনের দায় ফাঁসি দিতাম। সেখানে খুন করার প্রচেষ্টায় এখন জেলে ভরতে হবে। কারণ খুন তো করেছে নিজের ছেলে। এখনকার ছেলেগুলো হয়েছে সেরকম, টাকার জন্য বাবাকে খুন করতেও এদের হাত কাঁপে না। এই ধরনের ছেলে ঘরে না জন্মানোই ভালো। আচ্ছা ঋষিকেশ বাবু, বিজয়বাবু যেটা দিয়ে খুন করেছেন, অর্থাৎ সেই দড়িটা, সেটা আপনার কাছে আছে তো? হ্যাঁ, আমার কাছেই আছে। কাল সকালে থানায় গিয়ে দিয়ে আসবো। আর কাঁটা চামচটা কোথায় আছে সেটা বিজয়বাবুর স্ত্রীর কাছ থেকে জেনে নিন। না না না, অত কষ্ট করে আর থানায় টানায় আসতে হবে না। আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনি দিয়ে দেবেন, কেমন? তারপর বিজয়বাবুর স্ত্রীর উদ্দেশ্যে বিনয়বাবু বললেন, কাঁটা চামচটা কোথায়? ওটা তার ঘরে বাক্সের নিচে আছে। একজন অফিসার গিয়ে সেটা নিয়ে আসলো। তারপর ঋষিকেশ বিনয়বাবুকে বলল, আচ্ছা, আপনার খুনিকে আপনি পেলেন তো? আমার কাজ কিন্তু এখানেই শেষ। দুটো খুনের রহস্যই সমাধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম আপনি যদি এই কেসের দায়িত্ব নেন তাহলে খুনির সাধ্য নেই মশাই খুন করে পার পেয়ে যাওয়া। এমন সময় বিজয়বাবুর কাকা একটু বাইরে গেলেন। তারপর খানিক পরে ফিরে এসে বললেন, এই নিন, এটা আপনার পারিশ্রমিক। বিজয় এটা প্রথমে আমার কাছে দিয়ে রেখেছিল। ঋষিকেশ সেটা নিয়ে বলল, বিনয়বাবু, চলুন আমরা উঠি। এরপর বিজয়বাবুর স্ত্রীকেও নিয়ে যাওয়া হলো। পথে যেতে যেতে বিনয়বাবু ঋষিকেশকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঋষিকেশ বাবু, বিনয় বাবু যদি তার বাবার খুনটা করে থাকেন তাহলে আপনাকে এই কেসের দায়িত্ব দিলেন কেন? তিনি তো নিজেও ধরা পড়তে পারতেন। এই প্রশ্নটা আমার তরফ থেকেও আছে কিন্তু ঋষিকেশ। আমার ধারণা তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ধরা পড়বেন, আর ধরা পড়লে খুনি হিসেবে ওই কর্মচারী ধরা পড়বে। না না না, তা নয়। আসলে তিনি ভেবেছিলেন পুলিশ যদি ওনাকে ধরে ফেলেন, তাই নিজেকে বাঁচানোর জন্য কেসটা আপনার ওপর ছেড়ে দিয়েছিলেন।
ঋষিকেশ কিছু বলল না, হালকা ব্যঙ্গের হাসি হাসল। আমি মনে মনে ভাবলাম, আবার নিজের ওপর ক্রেডিট নিচ্ছে বিনয়বাবু। বাড়ি ফেরার পর পদ্মাবতী বলল, কেসটা মনে হচ্ছে সমাধান হয়ে গিয়েছে। তুমি কি করে বুঝলে? তুমি যদি বিখ্যাত গোয়েন্দা হতে পারো, তবে আমিও কিন্তু গোয়েন্দা গিন্নি। এই কথা শুনে আমি হাসতে লাগলাম। ঋষিকেশ আমার দিকে তাকালো। বুঝলে ঋষিকেশ, তুমি বাইরে গোয়েন্দা হতে পারো, ঘরে কিন্তু বউ ঠাকুরনি সব। শুনছিলেন আজকের নিবেদন গোয়েন্দা ঋষিকেশ ও নিখুঁত হত্যা রহস্য। গল্পকার সৌমেন সিংহ রায়, ঋষিকেশ সৌরভ, বিনয় পার্থ, বিজয় এবং ভোলা বিশ্ব, বিজয়ের মা ঝিনুক, অফিসার এবং চাকর সূর্য, বিজয়ের স্ত্রী এবং পদ্মাবতী অঙ্কিতা। গল্প পাঠে রামগোপাল এবং স্বপন, আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সৌমেন সিংহ রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।